আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই সংক্ষিপ্ত ভিডিওটি করতে বাধ্য হলাম। আপনাদের নিয়ে বিশদ আলোচনা করব শুক্রবার। তবে আজকে সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনুস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি 5 জন। এই 5 জনের ভিতরে কয়েকজনের নাম বলে দিচ্ছি আপনাদেরকে। এর ভিতরে একজন হচ্ছেন ওই যে ফারুক আজাদ সাহেব আছেন না, উপদেষ্টা উনি, এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা, এরপর আছেন আকিজ গ্রুপের বশির সাহেব, এরপর আছেন ফরেন ও যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি। আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি, তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত। মোট 5 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনুস সরকারের টেবিলে সাবমিট করেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার, যাতে করে এটা বাইরে না যায়। ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটে পুটে খাচ্ছে সব উপদেষ্টারা। এই লুটে পুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না, ওনারা সমালোচিত হতে চান না। ফর এক্সাম্পল, এই যে আকিজ গ্রুপের বশির সাহেব, উনি একজন বিজনেসম্যান। উনি চান না যে এই লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক, কারণ উনি সালমান এফ রহমানের মতো হতে চান না, যে পরবর্তীতে ওনার ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ওনারা সবাই বলবে যে আপনি ওদের সঙ্গে লুট করে খেয়েছিলেন। তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন। মোট 5 জন। এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না। ইউনুস কোনো মতে ঠেকিয়ে রেখেছে, তবে ওনারা এগুলো আর উইথড্র করবেন না। বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন, ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না, ওনারাও পদত্যাগ সাবমিট করেন। এতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপস শুরু হয়ে গেছে। এটা ঠেকানোর না। এই সরকার আর কোনো মতে তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই সরকারের ভেতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে, যে এনারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিল হয়ে উঠছে। আইন ভঙ্গ করছে কে, আইসিটি নাকি সেনাবাহিনী? এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে পুরনো খবর, আজকে আমরা 14 তারিখে কথা বলছি, গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে 16 জন কর্মরত এবং 9 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 16 জনের মধ্যে 15 জন চাকরিরত, একজন এলপিআর ভোগরত। সেনা কর্মকর্তারা গত শনিবার 11 অক্টোবর একটি প্রেস ব্রিফিং করে বলেছে যে, আপনারা জানেন সেগুলো, আবার নতুন করে একটু রিপিট করি, যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত, গত শনিবার পর্যন্ত, এবং পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যাদের নামে অভিযোগ বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। সেটি গেল একরকম। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কি বলছেন? আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 15 জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাব জেল ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাব জেল ঘোষণা করা হয়েছে কিনা, কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের যেটা বক্তব্য সেটা হলো, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে, কাউকে গ্রেপ্তার করবে, তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নেই। চিফ প্রসিকিউটর আরো বলেন, আইন হলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর আদালত ফার্দার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে, তখন
কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের ভেতরে হতে পারে, এমপি হোস্টেলের ভেতরে হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করে সেখানে পাঠানো যেতে পারে, সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। কিন্তু কোন জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না। অর্থাৎ তাজুল ইসলামের বক্তব্যে এটি স্পষ্ট যে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে এবং ম্যান্ডেটরি হাজির করতে হবে আদালতে। আদালত পরবর্তী নির্দেশ দেবে যে তাকে জামিন দিয়ে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে। কিন্তু আপনারা খেয়াল করুন যে গত 11 তারিখের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল হাকিমুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তাতে বলা হয়েছে যে তারা 8 তারিখেই হেফাজতে নিয়েছেন, একবার বলেছেন সংযুক্ত করেছেন। তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি, যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি। কারণ সেনা হেফাজত তো গ্রেপ্তার নয়, এখন আইন লঙ্ঘন করছে কে? পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? এখানেই প্রশ্ন। আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে? পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এখন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে? একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকালকেও প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের 48 ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি। এটি বাংলাদেশের 1898 সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন, যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত বা আটক ব্যক্তিদের মধ্যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর 24 জন অফিসারের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ার একটি কারাগারে আটক করার 48 ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের দেশের ফৌজদারি কার্যবিধি আদালত সিআরপিসি কর্তৃক নির্ধারিত আদালতে হাজির করা হয়নি। 11 অক্টোবর সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেপ্তার করা হলেও ঠিক অভিযুক্ত সেনা অফিসারদের আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই। অভিযুক্ত অফিসারদের আটক করা হলেও এই পদক্ষেপটি অবৈধ এবং তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন, কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময়সীমা বাধ্যতামূলকভাবে 24 ঘন্টারও বেশি ইতিমধ্যে হয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই 24 ঘন্টার সময়কাল হলো নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা। যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হ্যাবিয়াস কর্পাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। গ্রেপ্তার এবং আদালতে হাজির করার বিষয়ে 1952 সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বিধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে। সেনা আইনের 8ম অধ্যায়ের 64 ধারায় বলা হয়েছে, প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে 48 ঘন্টার বেশি আটকে রাখা না হয়। অর্থাৎ একটা গোজমেলে লেগে গেছে। সেনাবাহিনী বলছে আটক করেছে, গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। আবার একটা ভবনকে সাব জেল হিসেবে ঘোষণা করেছে। সাব জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না, যে আদালত থেকে আদেশ হয়েছে সেই আদালতে হাজির করতে হবে। আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে। আর যদি আদালত বলে যে জামিন দিয়ে দেওয়া হলো, জামিন দিয়ে দিতে পারে। কিন্তু গত 8 তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। আপনারা শুরু থেকেই 8 তারিখের পর থেকেই শুনে আসছেন যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে। ক্যান্টনমেন্ট বলছে, বেশিরভাগ মানুষ বলছে যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা। গত শনিবার 11 অক্টোবর মেজর জেনারেল হাকিমুজ্জামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে তিনি ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন।
ন্যায় বিচার চান, বিচার হতে হবে। সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এই যে আইসিটি এখন যে কাজটি করছে তারা কি সাংবিধানিক? বর্তমানে ইউনূস সরকার কি সাংবিধানিক? আপনি সেনাবাহিনী যদি আইসিটিকে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, ইউনূস সরকারকে যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, তাহলে আপনি যাদেরকে হেফাজতে নিলেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা উচিত ছিল, পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন। আপনারা বলছেন সংবিধান স্বীকৃত আইন। এই আইসিটি, আজকের যে আইসিটি, এটির জন্ম সবাই জানে যে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির জন্য জন্ম হয়েছিল। কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিক ভাবে স্বীকৃত। আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে সংসদ? এখন সংসদ আছে? এখন যেগুলো করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত 6 অক্টোবর একটি সংশোধনী আনা হয়েছে। সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো। তো কাজেই আইনকে লঙ্ঘন করছেন। আপনি বলছেন যে আপনি বিচার চান, আইসিটির প্রতি আস্থাশীল, কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা সোপর্দ করছেন না। আবার আইসিটি যদি অবৈধ হয়, ডক্টর ইউনূস যদি অবৈধ হয়, সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন। সেনাবাহিনী আপনাদের দ্বারাই তো আজকের সরকার গঠিত হয়েছে 2024 সালের 8ই আগস্ট। সেটি কি সাংবিধানিক ভাবে হয়েছে? সংবিধানের 106 অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে? নীতি নির্ধারণিত কাজ করতে পারে? সংবিধানের 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেশ, সেই উপদেশ নিয়েও $1 বিলিয়ন প্রশ্ন আছে। আদৌ চিফ জাস্টিসের নেতৃত্বে তৎকালীন আপিল বিভাগ উপদেশ দিয়েছে কিনা সেনাবাহিনী আপনারাই বলতে পারবেন, কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের একাধিক বিচারপতি আপনাদের হেফাজতেই, আপনাদের আয়ত্তেই ছিলেন। তারা সেখান থেকে তারা দিয়েছেন কিনা এটিও আপনারা বলতে পারবেন। এবং ধরে নিলাম যদি দিয়েও দেয়, তাহলে এই 106-এর অন্তর্বর্তীকালীন সরকার একজনকে বিচার করতে পারে কিনা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিনা, আবার বন্দর বিদেশিদের লিজ দিয়ে দিতে পারে কিনা, এই প্রশ্নগুলো এসে যায়। এই প্রশ্নগুলো শুধু আমার মতো সাধারণ মানুষের মনে নয়, নিশ্চয়ই সেনা কর্মকর্তাদের এক বিশাল অংশের মধ্যেও আছে বলে সেনা কর্মকর্তাদের সেই অংশ থেকে বাধাপ্রাপ্ত হয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা পুলিশে শপথ করা থেকে বিরত থাকছেন। ক্রিস্টাল ক্লিয়ার। কাজেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এগুলো নির্ধারণ করতে হবে যে ইউনূস সরকার আদৌ সঠিক সরকার কিনা, ইউনূস সরকারের যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি সঠিক বিচার করছে কিনা, আর যদি করে থাকে সেনাবাহিনী আপনারা সঠিকভাবে ভূমিকা পালন করছেন কিনা, আইসিটিতে আপনারা হস্তান্তর করছেন কিনা আপনাদের, সেই বিষয়গুলো খোলাসা করতে হবে। কারণ একটা দেশ জঙ্গি আইন দিয়ে চলতে পারে না। তো আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে আইন সংশোধনেরও বিধান আছে, সংসদ আছে, প্রেসিডেন্টের অধ্যাদেশও আছে। কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় অধ্যাদেশ জারি করিয়ে নেবেন প্রেসিডেন্টের কাছ থেকে, সেটি তো হতে পারে না। তাহলে তো এটি একটা কোনো সভ্য দেশ হলো না, একটি জঙ্গলি সমাজ, জঙ্গলি দেশ। আজকে এত বছর পরে, স্বাধীনতার 55 বছর পরে এসে ভাবতে হচ্ছে যে আমাদের আইনগুলো সঠিকভাবে চলছে কিনা, দেশ সঠিকভাবে চলছে কিনা, আমরা এই মুহূর্তে যার শাসনাধীন সেই শাসনটি বৈধ কিনা। এর প্রধান ভূমিকায় সেনাবাহিনী আপনাদেরকেই পরিষ্কার করতে হবে যে ডক্টর ইউনূস বৈধ কিনা, ডক্টর ইউনূসের এই কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদের বিচার করতে পারে কিনা। যদি করতে পারে, আজও পর্যন্ত কেন আপনাদের আসামিদের ডক্টর ইউনূসের সরকারের অধীনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করছেন না? আইন কে লঙ্ঘন করছে? সেনাবাহিনী আপনারা আইন লঙ্ঘন করছেন, নাকি ডক্টর ইউনূস লঙ্ঘন করছে? ডক্টর ইউনূসের শাসনাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লঙ্ঘন করছে।
বিষয়গুলো পরিষ্কার করা দরকার জাতির সামনে, নইলে একটা বড় কিছু হবে, ঘটে যাবে। কারণ জাতি আজ বিভ্রান্ত। আমরা প্রত্যাশা করব খুব শীঘ্রই এগুলো পরিষ্কার হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।